এখানে যে সমস্যাটা দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে এখানে 1.125 গ্রাম বিশিষ্ট একটা তরল হাইড্রোকার্বন আছে যা হলো CxHy। আমরা জানি না ঠিক কয়টা কার্বন আর হাইড্রোজেন আছে, তার মানে এটা একটা অজানা তরল হাইড্রোকার্বন যেটা একটা পরীক্ষণ যন্ত্রে পোড়ানো হচ্ছে। এই চিত্রে যেমনটা দেখানো হয়েছে সেই যন্ত্রে এটা হলো আমাদের অজানা হাইড্রোকার্বন পোড়ানো হচ্ছে, অথবা বলতে পারেন অক্সিজেনে তার দহন হচ্ছে। তো অক্সিজেন একে পোড়াচ্ছে, দেয়া আছে যে আমরা এর 1.125 গ্রাম নিয়ে শুরু করেছিলাম এবং তারপর এটা থেকে পাওয়া যাচ্ছে 3.447 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 1.647 গ্রাম পানি। চলুন বিক্রিয়াটা এবারে লেখা যাক। তাহলে এখানকার এই প্রথম লাইনটায় যেটা আমি আন্ডারলাইন করছি, এখানকার সব মানগুলো দিয়ে শুরু করা যাক। তো প্রথমে লিখছি তরল বা লিকুইড হাইড্রোকার্বনে এক্স সংখ্যক সি এবং ওয়াই সংখ্যক এইচ আছে, যেটা আছে তরল হিসেবে মানে লিকুইড হাইড্রোকার্বন। এবং এটাকে যখন পোড়াবো মানে অক্সিজেন দিয়ে পোড়াবো, অক্সিজেন লিখছি যেটা গ্যাস হিসেবে থাকছে, তখন এখানে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে আপনি আসলে বিক্রিয়ার সমীকরণটায় সমতা করতে পারবেন না, কারণ বাম পাশে কার্বন আর হাইড্রোজেনের সংখ্যাগুলো কিন্তু আমাদের জানা নেই, কিন্তু যেটা বলা আছে তা হলো সবার গ্রাম পরিমাণ। আমরা এটা নিয়ে শুরু করছি আর পাচ্ছি এটা আর এটা বিক্রিয়া শেষে। তো ধরে নিচ্ছি এখানে অক্সিজেন আছে অতিরিক্ত পরিমাণে, অন্যভাবে বলতে পারেন এই হাইড্রোকার্বনটা তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মানে প্রয়োজনের তুলনায় কম আছে। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এখানে অতিরিক্ত অক্সিজেন আছে, মানে এই সবটুকু হাইড্রোকার্বনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড আর পানিতে পরিণত করার জন্য যতটুকু অক্সিজেন লাগবে তার চেয়ে বেশি অক্সিজেন আছে। তো বলাই আছে 1.125 গ্রাম এটা আছে এই অজানা জিনিসটা, এবং বিক্রিয়াতে তৈরি হচ্ছে 3.447 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 1.647 গ্রাম পানি H2O। তো এখন আমরা আসলে প্রশ্নের বাকি অংশটা পড়ে ফেলি। এখানে আরও আছে যে দুটো আলাদা বিক্রিয়া বা পরীক্ষাতে অজানা যৌগটার যে আণবিক ভর পাওয়া গেছে তা হলো 86.2 গ্রাম পার মোল। তাই এটা এখানে লিখছি CxHy এর মোলার ম্যাস বা আণবিক ভর সমান হলো, আচ্ছা এভাবে বরং না লিখে যেভাবে লিখে আসছি সেভাবেই লিখছি, আমাদের আছে 86.2 গ্রাম পরিমাণ অজানা যৌগ মানে CxHy পার মোল CxHy এর জন্য। এবং প্রশ্নে যেটা চাওয়া হয়েছে বের করতে হবে যে অজানা CxHy এর জন্য এম্পিরিক্যাল বা স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হবে। যারা নতুন তাদের বলছি স্থূল সংকেত মানে হলো যৌগের পরমাণুর সবচেয়ে সরলতম সংখ্যার বহিঃপ্রকাশ, তার মানে কার্বন আর হাইড্রোজেনের সবচেয়ে সরল অনুপাত অথবা হাইড্রোজেন আর কার্বনের অনুপাত মানে স্থূল সংকেত। অন্যদিকে আণবিক সংকেত মানে হলো প্রত্যেক যৌগে ঠিক কত সংখ্যক বিভিন্ন পরমাণু রয়েছে সেটা। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং এই মানটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন আগে আমাদের জানা থাকবে যে যৌগের স্থূল সংকেতটা কত, তারপরে এই আণবিক ভর ব্যবহার করে আণবিক সংকেত বের করতে পারবো। তাহলে চলুন প্রথমে স্থূল সংকেত আমরা বের করে ফেলি। প্রথমে স্থূল সংকেতটা বের করব। আমরা যেভাবে এগোবো তা হলো বের করব কত মোল কার্বন ডাই অক্সাইড পাচ্ছি আর কত মোল পানি, এবং তারপরে বের করব উৎপাদে কত মোল কার্বন পাচ্ছি আর কত মোল হাইড্রোজেন পাচ্ছি, এবং তারপরেই আমরা বের করতে পারবো তাদের অনুপাতগুলো। এবং উৎপাদে কার্বনের সাথে হাইড্রোজেন বা হাইড্রোজেনের সাথে কার্বনের অনুপাত একই হবে যেমনটা এই বিক্রিয়কে ছিল, কারণ দুটোই এই বিক্রিয়কটা থেকে আসছে, তারা অক্সিজেন থেকে আসেনি। এবং তারপর আশা করি সবচেয়ে সরল সংখ্যার অনুপাতটা আমরা বের করে ফেলতে পারবো, অর্থাৎ কার্বন হাইড্রোজেনের অনুপাত বা হাইড্রোজেন কার্বনের অনুপাত। হয়তো ভাবছেন অনেক কঠিন, কিন্তু ধাপে ধাপে এগোলে খুব একটা সমস্যা হবে না। তো প্রথমেই বের করে নেব এদের ঠিক কত মোল করে উৎপন্ন হচ্ছে। আমি শুরু করব কার্বন ডাই অক্সাইড দিয়ে, লিখছি আমি কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর কত। কার্বনের পারমাণবিক ভর 12, কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস এখানে আছে দুটো অক্সিজেন, 2 গুণ হবে অক্সিজেনের পারমাণবিক ভর 16, যেটা সমান হবে মোট
44 অ্যাটমিক ম্যাস ইউনিটস, মানে পারমাণবিক ভর একক, অর্থাৎ এর সবগুলো আইসোটোপের ভরের গড় মান। কিন্তু এখানে আছে সম্পূর্ণ 1 মোল কার্বন ডাই অক্সাইড, মানে 6.02 × 10⁻23টা অণু। তার মানে এই যৌগটার ভর হচ্ছে তাহলে 44 গ্রাম। তো লিখছি আমি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পার মোল, মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের জন্য। যদি বের করতে চাই যে আসলে এখানে কত মোল আছে, আমরা জানি আমরা শুরু করেছিলাম 3.447 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিয়ে, আর একে এমন কিছু দিয়ে গুণ করব যার হরে থাকবে গ্রাম কার্বন ডাই অক্সাইড, আর যেটা দিয়ে গুণ দেব সেটা হবে অনেকটা এরকম। আমরা আসলে পরিমাণটা মোলে নিতে চাচ্ছি, তাই লিখছি মোল কার্বন ডাই অক্সাইড ভাগ গ্রামস কার্বন ডাই অক্সাইড। এটা আসলে এটার উল্টো, এখানে গ্রামস পার মোল আর এখানে মোলস পার গ্রাম। এখানে 44 গ্রামস পার মোল, তাই এখানে হবে 1 ভাগ 44 গ্রামস, মানে প্রত্যেক 44 গ্রামের জন্য 1 মোল বা 1 মোলে থাকছে 44 গ্রাম হিসেবে। তাহলে গুণ করলাম, গ্রামস কার্বন ডাই অক্সাইড কেটে যাচ্ছে গ্রামস কার্বন ডাই অক্সাইডের সাথে, আর আপনি তাহলে পাচ্ছেন 3.447 ভাগ 44। এটা হিসেব করে নিই আগে। আমাদের আছে 3.447 ভাগ 44 সমান আসছে 0.07834। তাহলে আমরা লিখতে পারি 0.07834 মোলস কার্বন ডাই অক্সাইড। এই এককেই থাকবে মোলস কার্বন ডাই অক্সাইড। এবারে বের করা যাক কত মোল পানি তৈরি হচ্ছে। ঠিক একইভাবে কাজটা করতে পারবো। আমি তাহলে লিখছি এখানটায় কমলা রঙে লিখছি। তো শুরুতে আমাদের দেওয়া ছিল 1.647 গ্রাম পানি, এবং পানির আণবিক ভরটা কত। এখানে খেয়াল করুন প্রত্যেকটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে এটা হবে 2 × 1 + 16, যেটা আসলে অক্সিজেনের পারমাণবিক ভর। তাহলে এটা আছে মোট 18, যেটা এর আণবিক ভর। তাহলে বলতে পারবেন 18 গ্রাম পানি, 18 গ্রাম H2O পার মোল, H2O। এখন আমরা চাচ্ছি এই গ্রাম পরিমাণটাকে মোল হিসেবে লিখতে, মানে আমরা এমন কিছু দিয়ে গুণ করব যাতে হরে গ্রাম আর লবে মোল থাকবে। তাহলে গ্রাম H2O হরে লিখলাম এবং মোল H2O লবে লিখলাম। এটা ঠিক এটার উল্টো, এখানে 18 গ্রাম পার মোল, এখানে 1 ভাগ 18 মোল পার গ্রাম, এবং সমান তাহলে আসছে, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে এটার সাথে, তাহলে আসছে 1.647 ভাগ 18 মোল H2O। আবার ক্যালকুলেটরে হিসাব করি, আগেরটা মুছে দিলাম। 1.647 ভাগ হলো 18, উত্তর আসছে 0.0915। অন্য আরেকটা রঙে লিখছি, তাহলে আসলো 0.0915 মোলস H2O। তাহলে এ পর্যন্ত এসে আমরা বের করতে পারলাম যে উৎপাদে কত মোল কার্বন ডাই অক্সাইড আছে আর পানি কত মোল আছে। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি এ পর্যন্ত। আমি বলেছিলাম আমরা কার্বন হাইড্রোজেনের অনুপাত বা হাইড্রোজেন কার্বনের অনুপাতটা জানতে চাই স্থূল সংকেতটা বের করার জন্য। তাহলে এখানে লক্ষ্য করুন উৎপাদের এই সবগুলো কার্বন আর হাইড্রোজেন আসছে এই অজানা হাইড্রোকার্বন থেকে। তাহলে উৎপাদে যদি আমরা কার্বন আর হাইড্রোজেনের অনুপাত বের করতে পারি তাহলেই আমরা বিক্রিয়কের কার্বন হাইড্রোজেনের অনুপাতটা জেনে যাব, কারণ সেটা থেকেই এই দুটো এসেছে। কারণ এই অক্সিজেনটায় কোনো কার্বন আর হাইড্রোজেন নেই, সবগুলো হাইড্রোজেন এবং কার্বন তাহলে এসেছে এই অজানা যৌগটা থেকে। তাহলে কার্বন আসলে কত গ্রাম আছে, মানে কার্বন ডাই অক্সাইডে কার্বন আসলে কত মোল আছে এই উৎপাদের অংশটাতে।
লক্ষ্য করুন উৎপাদের অংশে কার্বন বিশিষ্ট একমাত্র যৌগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটাতে কোনো কার্বন নেই, তাহলে এটাতে এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে, এর মানে হলো যে এতে এত পরিমাণ কার্বনও আছে, অর্থাৎ 0.07834 মোল সংখ্যক কার্বন পরমাণু, মানে পরমাণু হিসেবে 1 মোল কার্বন। এটা কিন্তু একটা সংখ্যা মাত্র, মানে 1 মোলের 0.07834 অংশ, মানে 1 মোলের 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণুর মধ্যে তত অংশের পরমাণুর সংখ্যা। এটা মনে রাখাটা কিন্তু খুবই জরুরি। তাহলে সমান সংখ্যক কার্বন থাকছে। তাহলে এখানে এত পরিমাণ পানিতে কত হাইড্রোজেন থাকবে? দেখুন প্রত্যেকটা পানির অণুতে আবার দুটো হাইড্রোজেন, এত পরিমাণের দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। তাহলে এটার সাথে 2 গুণ করে নেই, এটা তাহলে আসছে 0.183, তার মানে আমাদের থাকছে 0.183 শেষে আরেকটা শূন্য দিতে পারি, তাহলে এখানেও একটা ডিজিট কম হয়ে গেল, এখানেও শূন্য। আচ্ছা এটা না লিখলেও চলবে। তো যাই হোক 0.183 মোলস হাইড্রোজেন পরমাণু, কারণ প্রত্যেক অণু পানিতে দুটো করে হাইড্রোজেন পরমাণু, এই সংখ্যাটা তাই দ্বিগুণ করে লিখলাম। তাহলে এখন হাইড্রোজেন এবং কার্বনের অনুপাত নেওয়া যাক, যেটা খুবই সহজ। তো কার্বন হাইড্রোজেনের অনুপাতটা দাঁড়াচ্ছে 0.183 মোলস হাইড্রোজেন, যা উৎপাদের অংশে যা আছে প্রত্যেক 0.07834 মোলস কার্বনের সাথে, এটাও উৎপাদের অংশেই। এখন আমাদের এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তো তাহলে ভাগটা করে ফেলি, চলুন ক্যালকুলেটর নেই, তো দেখি কত পাই। এখানে আগেই ছিল 0.183, তাহলে ভাগ করছি 0.07834 দিয়ে 2.336, তাহলে ভাগফলটা আমরা লিখতে পারি, নতুন একটা রং নিচ্ছি, মোটামুটি ভাবে এটাকে 2.336 মোল হাইড্রোজেন প্রত্যেক 1 মোল কার্বনের জন্য এভাবে লিখতে পারি। দেখুন এটা কিন্তু প্রায় 1/3 সমান। তাহলে লব এবং হরের দুপাশেই যদি 3 দিয়ে গুণ করা যায়, তাহলে আমরা পাই কত পাবো? 3 × 2 মানে হচ্ছে 6, আর 1/3 3 গুণ হলো আরো 1, তাহলে মোট 7 মোলস হাইড্রোজেন। আমি কিন্তু কাছাকাছি মান নিচ্ছি পূর্ণ সংখ্যায় আনার জন্য। তাহলে 7 মোল হাইড্রোজেন প্রত্যেক 3 মোল কার্বনের জন্য, প্রত্যেক 3 মোল কার্বনের জন্য। এখানে এটা 2.33 বা 2.336, মানে এটাকে যদি 3 দিয়ে গুণ করা যায় সেটা আসে 1 এর খুবই কাছাকাছি একটা মান, মানে এটাকে 3 দিয়ে গুণ করলে একটা প্রায় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। সেজন্যই আসলে লব আর হরের দু জায়গাতেই 3 দিয়ে গুণ করলাম। বিশেষ না হলে দেখুন এখানে আমি দেখাচ্ছি, এটা 3 দিয়ে যদি গুণ করি আমরা, খেয়াল করুন এটা কিন্তু 7 এর খুবই কাছাকাছি একটা মান, তো এটা এখানে যথেষ্ট। যাই হোক 3 দিয়ে আমরা গুণ করে পেলাম 7 মোল হাইড্রোজেন প্রত্যেক 3 মোল কার্বনের জন্য। এবারে তাহলে আমরা স্থূল সংকেতটা বের করে নিতে পারবো। এখানে 7টা করে হাইড্রোজেন থাকছে 3টা করে কার্বনের জন্য, বা বলতে পারেন 7 মোল আছে প্রত্যেক 3 মোলের সাথে। যাই হোক 7টা করে হাইড্রোজেন 3টা কার্বনের জন্য। তাহলে আমাদের সেই অজানা হাইড্রোকার্বনটার স্থূল সংকেত দাঁড়াচ্ছে, স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা, প্রত্যেক 3টা কার্বনের সাথে এখানে আছে 7টা করে হাইড্রোজেন। তাহলে আমাদের পরের কাজটা হচ্ছে প্রকৃত আণবিক সংকেতটা খুঁজে বের করা, মানে পরমাণুগুলোর আসল সংখ্যা। এখানে কিন্তু একটা সরল অনুপাত হিসেবে আছে, হয়তো অনুপাতটা 9:21ও হতে পারে। তো যাই হোক প্রশ্নে দেয়া আরেকটা মান এবার ব্যবহার করা যাক। এখানে বলা আছে আণবিক ভর হাইড্রোকার্বনের জন্য হলো 86.2 গ্রাম পার মোল, এই যে এই মানটা এখানে, আর এখানে আমি এটা লিখেও ছিলাম, তাহলে এটা কপি পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করে দিচ্ছি এখানে
তো একবারের জন্য যদি ধরে নেই যে এটাই আণবিক সংকেত, তাহলে এটার আণবিক ভরটা কত, যেমনটা এখানে লিখেছি, তাহলে এটাকেই যদি আণবিক বা প্রকৃত সংকেত হিসেবে ধরে নেই, তাহলে আণবিক ভরটা কত হবে। চলুন দেখা যাক। আণবিক ভরটা আসলে হবে এরই নিজস্ব ভর, তাহলে এটা হবে 3 × 12, তার সাথে যোগ হবে 7 × 1, 3 × 12 হচ্ছে 36, আর 7 যোগ করে আসছে 43। তাহলে এটাই যদি আণবিক সংকেত হতো, তাহলে এর আণবিক ভর হতো 43 গ্রাম পার মোল, কিন্তু প্রশ্নে বলা আছে যে আণবিক ভরটা আসলে 86 গ্রাম পার মোল। তার মানে প্রকৃত ভরটা এটার প্রায় দ্বিগুণ। তার মানে একই অনুপাতটা ঠিক রেখে পরমাণুর সংখ্যাগুলো থাকবে দ্বিগুণ। তাহলে এর জন্য আণবিক সংকেত আমরা লিখতে পারি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত হবে দ্বিগুণ সংখ্যক পরমাণু, তবে সেই একই অনুপাতটা ঠিক রেখে। তাহলে এটা অবশ্যই হবে C3H7 গুণ 2, অথবা লেখা যেতে পারে C6 সাথে থাকছে H14, যেটা এখনো একই অনুপাত, মানে 14:6 বা 7:3, মানে একই। তাহলে এই যোগের অণুতে আমরা কার্বনের আসল সংখ্যা এবং হাইড্রোজেনের আসল সংখ্যাটা বের করে ফেলেছি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন।